পুনর্মিলন গুঞ্জন চৈতি পর্ব ৫। ভালোবাসা বা না বাসার উপর আজকাল কিছু নির্ভর করে না। ভালোবাসা আজকাল চাকরির আবেদনপত্রের মতো, একবার চাকরিটা পেয়ে গেলে তারপর আর সেই আবেদনপত্র কোনো কাজে আসে না। যত্ন করে তুলে রাখতে হয় মনের আলমারিতে। তখন প্রয়োজন পড়ে মানসিক ও শারীরিক প্রদত্তময় শ্রম, বুঝদার ঠান্ডা মস্তিষ্ক আর নিজের ইচ্ছা অনিচ্ছার বলি দিয়ে ঊর্ধ্বতন মহলকে পরিতুষ্ট করার মতো ধৈর্য শক্তি, আর যে কোনো দোষারোপ বন্ধ মুখে মাথা পেতে নেওয়ার মতো সহ্য শক্তিও কিন্তু চাই। তাহলেই চাকরি টিকবে, নয়তো উপর মহল থেকে ইস্তফাপত্র হাতে ধরিয়ে দেওয়া হবে, অথবা নিজের ব্যর্থতাকে মেনে নিয়ে নিজে থেকেই পদত্যাগ করে নিতে হবে। যেমন আমাকে আপনি দিয়েছিলেন ইস্তফাপত্র। চাকরি করার ইচ্ছে ছিল তোমার? ছিল না, তাই ইস্তফাপত্র পেয়েছিলে, এবং সেটা তোমার ইচ্ছেতেই। আর আধ্যাত্মিক কথাবার্তা শিখেছ দেখছি। আগে তো ননির পুতুল ছিলে, ধরা ছোঁয়া যেত না, তারা আগেই গলে পড়তে। তা তোমার শিক্ষাগুরুকে ওই সোহাগ নামের ছেলেটা? না, আপনি, আপনার পরিবার আর আমার কিছু কাছের মানুষ, আপনারা শিখিয়েছেন আমায়। কেউ এক চুল ছাড় দেননি শিক্ষকতায়। শিখিয়ে গেছেন তো গেছেনই। আমিও ছিলাম আদর্শ পড়ুয়া, সেই সুযোগ লুফে নিয়েছি। জাগ্রত এতক্ষণ ঠান্ডা মাথায় কথা বললেও এবার খানিক রেগে গিয়ে কথা ফিরিয়ে দিল, তবে গলার আওয়াজ সচেতন রেখে। সব কথাই টার্গেট করা বন্ধ করো। তোমার বুঝি কোনো দোষ ছিল না? সবাই এমনি এমনি তোমার উপর চড়া হতো, আমি কি চেষ্টা করিনি মানিয়ে নিতে? নিজেকে ভিকটিম আর অন্যদের কালপ্রিট ভাবা বন্ধ করো। ছিল বলেই তো নীরব ছিলাম, সরব হয়নি, তবে ততটা দোষের ভাগিদার ছিলাম যতটা শাস্তি আমার জন্য বরাদ্দ করা হয়েছিল। আপনি আর আপনার পরিবার আমাকে কখনোই আপন করে নেননি, আর না কখনো আমাকে আপন করে নেওয়ার সুযোগ দিয়েছেন। ও জাস্ট শাট আপ ফাগুন, জাস্ট শাট আপ। তোমার প্রতিটা কথা তুমি সবার দিকে আঙুল তুলে বলছো, নিজেকে ভিকটিম বানাচ্ছ আর সবাইকে কালপ্রিট বানাচ্ছ। 4 বছর আগে এমনও কিছু দিন গেছে যেদিন তুমি 1000বার বলেছো ডিভোর্সের কথা। আমার চেহারা দেখলেও খেপে যেতে। আমার পরিবারকে কখনো নিজের পরিবার বলে মেনে নাওনি, আর সবসময় দোষারোপ করে গেছো আমার মাকে। আমার মা ছিল তোমার চক্ষুশূল। সেসব আমারও মনে আছে, বলিনি সেসব। কই, আমি তো সেসব কথা তুলছি না, তাহলে তুমি কেন তুলছ? জাগ্রত বা সমস্ত ধীর স্থির আর ধৈর্যের সীমা অতিক্রম করে চিৎকার করে উঠছে। স্থান কাল পাত্রের ব্যাগ ভুলে ঢেলে দিয়েছে নিজ মনে সমস্ত রাগ আর অভিযোগ। রাতের নিকষ ভুতরে আধার গলিয়ে চলন্ত বাসটি হঠাৎ সড়ক হয়ে উঠল। জাগ্রত চিৎকার করে বলার কথায় ঘুমন্ত যাত্রীরা সবাই জেগে গেছে। কেউ উৎসুকভাবে চেয়ে আছে, কেউ ভীষণভাবে রেগে আছে ঘুম ভাঙল বলে, কেউ আবার নিজেদের মধ্যে বলা বলি শুরু করেছে নানান সমালোচনা। কেউ কেউ নিজেদের সিট থেকে ছুঁড়ে মারছে রুক্ষ কটাক্ষ শব্দের বান। এর মধ্যে একজন ভদ্র মহিলা এগিয়ে এলেন, এসে বললেন জাগ্রতকে, আপনারা মনে হচ্ছে স্বামী স্ত্রী, নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকলে বাড়ি গিয়ে মিটিয়ে নেবেন, এভাবে পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবেন না। আপনি তো পুরুষ মানুষ, তাই লজ্জা শরমের বালাই নেই, কিন্তু আপনার স্ত্রী একজন নারী, তার আত্মসম্মানে আঘাত লাগছে, হেনস্থা হচ্ছে সে। নারীদের আত্মসম্মানের চেয়ে প্রিয় আর কিছু হয় না। যদি হয় তবে বুঝে নিতে হয় সে নারীর মৃত, ভিতরে মৃত্যুবরণ করে নিয়েছে সে, তাই নিজেদের ব্যক্তিগত আলাপ বাড়ি গিয়ে সেরে নেবেন। ফাল্গুনি অতি বিনয়ী কণ্ঠে ভদ্রমহিলার কথার পৃষ্ঠে বলে উঠল, দুঃখিত আন্টি, মাফ করবেন, উনি আর এমন করবেন না। আর আন্টি, উনি আমার স্বামী নন, আর না আমি ওনার স্ত্রী। আপনি ভুল ভেবেছিলেন। আপনি সিটে গিয়ে বসে পড়ুন চলন্ত বাসে, এভাবে দাঁড়িয়ে থাকা উচিত নয়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, যান। ভদ্রমহিলা সন্তুষ্ট হলেন ফাল্গুনির কথায়, মুচকি এসে চলে গেলেন ধীর পায়ে। ফাল্গুনি ঘাড় ঘুরিয়ে দৃষ্টি ফেল জাগ্রতর দিকে। জাগ্রত মাথা নিচু করে নিয়েছে অনেক আগে, এক হাতে কপালের এক পাশ ছুঁয়ে আছে চুপচাপ। ফাল্গুনি আরাম করে নিজের সিটে বসে মাথা এলিয়ে দিল, তারপর নরম সুরে বলল, সরি ফিল হচ্ছে? জাগ্রত মাথা তুলল না, মাথা না তুলেই বলল, সরি, নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। ফাল্গুনি খানিক হেসে দিয়ে দিল, হাসি মুখে বলল, ভয়ের কোনো কারণে। এই আমি আর সে আমির মধ্যে প্রকাণ্ড প্রবাদ, বিস্তার ফারাক। যাকে অন্যের সামনে একটা ধমক দিল আত্মসম্মানে আঘাত পেত, কেঁদে কেটে নাকের জলে চোখের জলে বিক্রিয়া ঘটিয়ে ফেলত, তার সাথে আজকের আমির কোনো মিল নেই। আমি অন্তত পাই না, তাই আগের মতো লোকে কি বলো না বলো সেসব নিয়ে ভয় লজ্জা পায় না। আর তাই আপনার গিল্টি ফিল করার নাটকটা এখানে অহেতুক আর অপ্রয়োজনীয়। ফাগুন, ভুল করে এই ভুলটা আর করবে না। আমার নাম ফাল্গুনি, ফাগুন নয়। আমি প্রথম থেকে পর্যন্ত শান্ত স্থির ছিলাম, বাকি পত্র তাই থাকতে চাচ্ছি। দয়া করে এবার চুপচাপ বসুন, একজন অচেনা ব্যক্তির মতো দূরত্ব বজায় রেখে মুখটা বন্ধ রাখুন। জাগ্রত মাথা তুলে চাইল সরাসরি ফাল্গুনির চোখে চোখ রাখল, দৃষ্টিতে কোনো স্ক্র্যাচ নেই,
দুর্বোধ্য সে দৃষ্টি। ফাল্গুনী চোখ সরিয়ে জানালার বাইরে দৃষ্টি ফেলতে জাগ্রত বলিষ্ঠ কণ্ঠে যেদি কায়দায় ডেকে উঠল, ভাগুন বলে। ফাল্গুনী চোখ বন্ধ করে নিল। মিশ্র অনুভূতি হচ্ছে, অল্প আবেগ, অল্প অভিমান, কিছু ভয় আর আকাশ সমান রাগ, সব মিলে ভিতরটা ফেটে পড়ছে। ঘুরে বসো। জাগ্রতের কণ্ঠ জোরালো। দ্বিতীয়বার কোনো সিনক্রেট হোক তা ফাল্গুনী চায় না, তাই জাগ্রতর কথা উপেক্ষা না করে ঘুরে বসলো। জাগ্রত চুপচাপ কঠিন মুখে বসে আছে কিছুক্ষণ, চুপ চুপ থেকে তারপর বলল, সেপারেশনের দিন থেকে আজ পর্যন্ত কোথায় ছিলে? ফাল্গুনী হেসে দিয়ে বলল, আপনি যেভাবে অধিকার দেখে প্রশ্ন করছেন তাতে মনে হচ্ছে না আপনি আমার প্রাক্তন স্বামী। শুনুন, আপনি আমার কাছ থেকে কোনো উত্তর পাবেন না, আমি বাধ্য নই। তাহলে আবারও চলন্ত বাসটি চিৎকারে আওয়াজে রমরমা হয়ে উঠবে। বাস যাত্রী আর ড্রাইভার আমাদের নামিয়ে দিবে, নয়তো আমি তোমায় নিয়ে নেমে যাব। সবাইকে বলবো আমরা স্বামী স্ত্রী। তা প্রমাণ করার জন্য আমার কাপল ফটো আছে আমার কাছে, আর সেপারেশন পেপার তোমার কাছে নেই, তাই সবার কাছে আমার স্বামীর প্রমাণিত হলে দুজনকে একসাথে নামিয়ে দিবে। সবার সামনে নতুন আরেকটা সিনক্রেট তৈরি হবে। তখন কোথায় যাবে? বুড় হতে এখনও বেশ দেরি। কী করবে ভেবে নাও। আমি তো আর তোমাকে চাইছি না, চাইছি তোমার থেকে কিছু প্রশ্নের উত্তর। তোমাকে চাইলে না হয় মুখের উপর না করে দিতে চাইছি তো উত্তর। জাগ্রত কথা শেষ করে নির্লিপ্ত মুখ করে চেয়ে রইল ফাল্গুনির দিকে। সগর্বে হাত দুখানা ভাঁজ করে বুকের কাছে রেখে ফাল্গুনির প্রতিক্রিয়ার অপেক্ষা করতে লাগলো। ফাল্গুনির মুখ বয় বিবেচনা করে বোঝা মুশকিল সে জাগ্রতর কথায় ঠিক কতটা প্রভাবিত হলো। ভয় কি পেল, নাকি রাগ হলো, নাকি কষ্ট হচ্ছে তার? জাগ্রত কিছু বুঝে ওঠার আগেই ফাল্গুন উঠে দাঁড়ালো। জোরালো কণ্ঠে ড্রাইভার মামাকে বলে ডেকে উঠল। বাস চালককে বলল বাস থামিয়ে দিতে। ফাল্গুনের এক কথায় বাস চালক থামিয়ে দিল না বাস। কন্ট্রাক্টর এগিয়ে এলো ফাল্গুনের সামনে, জিজ্ঞেস করলো, এখানে কেন নামবে? এখান থেকে কোনো গাড়ি পাওয়া যাবে না তো? রাতে টাঙ্গাইলে পৌঁছাতে এখন 2-2.5 ঘন্টা বাকি। ফাল্গুনী আত্মবিশ্বাসের সাথে বলল, সেটা আমি দেখে নেব, আপনি থামিয়ে দিন। জাগ্রত অবাক দৃষ্টিতে চেয়ে দেখে যাচ্ছে শুধু, মুখে যেন কিছু বলতেও ভুলে গেছে। কন্ট্রাক্টরকে বাস চালকের দিকে এগিয়ে যেতে দেখে সংবিত ফিরে পায় জাগ্রত। বাস কন্ট্রাক্টরকে ডাক দিয়ে এগিয়ে আসলে বিনয়ী কণ্ঠে বলে ওঠে, মাফ করবেন ভাই, আমরা এখানে নামবো না, আমাদের টাঙ্গাইলে পুরাতন স্ট্যান্ডে নামিয়ে দিবেন, আপনি যান। কন্ট্রাক্টর বিড়বিড় করতে করতে চলে যায় সামনের দিকে। কন্ট্রাক্টর যাওয়ার পর জাগ্রত সিটে বসে পড়ল দপ করে। সিটে এলে দেওয়া মাথা ঘুরিয়ে চোখ বোলানো পুরো বাসে। অধিকাংশ যাত্রী ঘুমের মায়া ছেড়ে দিয়েছে। উৎসুক চেহারা ওকি ঝুঁকি মারছে জাগ্রত আর ফাল্গুনের দিকে, যেন কোনো বাংলা মুভির ক্লাইম্যাক্স সিন চলছে। দীর্ঘ এক শ্বাস টেনে নিল জাগ্রত, নিজেকে শান্ত করলো। মস্তিষ্ক গেটে মনে করলো 4 বছর আগের কথা। একসাথে থাকা প্রথম 6 মাসের কিছু সময় এমন ছিল, ফাল্গুনী যখন রেগে যেত তাকে কোনো কিছু করে থামানো যেত না। কান্নাকাটি করতে শুধু, বাড়ির কারোর সাথে কথা বলতো না, শুধুমাত্র তার সাথে একটু কথা বলতো। কিন্তু যা বলতো তার অধিকাংশ হতো তার মাকে নিয়ে। প্রচুর হাইপার হয়ে থাকতো। তখন তাকে শান্ত করার জন্য একটা পদ্ধতি কাজ করতো, তা হলো ভয়। ফাল্গুনীর লোকলজ্জার ভয় ছিল অভাবনীয়। কেউ তাকে কথা শোনাবে, খারাপ বলবে, ছোটো করে কখনো কিছু বলবে, তা সে মানতেই পারতো না। অতটা ছোটো বয়সও আত্মসম্মান নিয়ে চূড়ান্ত পর্যায়ে সচেতন ছিল। তাই ফাল্গুনীকে শান্ত করাতে এভাবে ব্ল্যাকমেল করতো জাগ্রত, যেভাবে আজ চেষ্টা করেছিল কিছু কথা বের করতে। হঠাৎ ফাল্গুনীর কথা জাগ্রতের আবেশ ভঙ্গ হল। ফাল্গুনী বলল, আর কত নাটক করবেন বলুন তো? মিথ্যে এবার কত বলবেন? অনেক তো হলো, এবার হাল ছেড়ে দিন। একটু পরে বাস খালি হতে শুরু করবে, তখন সিট বদলে নিব আমি। আপনি কিছু সময় একটু চুপ থাকুন। কি মিথ্যে বলছি আমি? আর কি নাটকে বা করলাম? করেননি বলেছেন? প্লিজ ফাল্গুনী, এত হেয়ালি আমি নিতে পারছেন, স্পষ্ট করে বলো প্লিজ। বলবো বলছেন? ফাল্গুনী হ্যাঁ। জাগ্রত মাথা চেপে চিৎকার করে উঠল ফের। অত্যাধিক অধৈর্য হয়ে বলল, প্লিজ আমার ধৈর্যের পরীক্ষা নিও না, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আর এটাও বুঝতে পারছি না তুমি কি করে এতটা শান্ত আছো। প্রথমে তাও মনে হচ্ছিল তুমি আমায় দেখে চমকেছ। অস্বস্তির শিকার হচ্ছে, হয়তো কিছুটা ভয়ও পেয়েছো, কিন্তু তারপরে আবার বদলে যাচ্ছ। তোমাকে আমার অচেনা লাগছে, বড্ড অচেনা লাগছে। 4 বছর একটা মানুষের এতটা বদল কি সত্যি অভাবনীয় নয়? চলতে থাকবে, পরের পার্টের জন্য অপেক্ষা করেন।